স্টোরি হাসলার্স পরিবারের সকল সদস্য, আমরা জানি যে প্রায় 2 সপ্তাহ ধরে আমরা কোনো নতুন গল্প পোস্ট করতে পারিনি। এর কারণ হলো আমরা ছুটিতে ছিলাম, আর সেই ছুটির গন্তব্য ছিল স্বপ্নের শহর কাশ্মীর। আমরা আন্তরিকভাবে দুঃখিত যে এতদিন আপনাদের জন্য কোনো নতুন ভিডিও আনতে পারিনি। তবে চিন্তার কিছু নেই, কাশ্মীরের মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের কিছু ঝলক আমরা পোস্ট হিসেবে আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনাদেরও একটু ঘুরে আসার অনুভূতি দেওয়া যায়। আমাদের সাথে থাকার জন্য খুবই ধন্যবাদ। চলুন আর বেশি দেরি না করে শুরু করি আজকের গল্প। আজকে আমাদের গল্প সত্যজিৎ রায়ের ফেলুদার গোয়েন্দাগিরি। সত্যজিৎ রায় ছিলেন ভারতীয় চলচ্চিত্র ও সাহিত্য জগতের এক অনন্য প্রতিভা। তিনি শুধু খ্যাতিমান চলচ্চিত্র পরিচালকই ছিলেন না, বরং বাংলা সাহিত্যে শিশু কিশোরদের জন্য বেশ কিছু চমকপ্রদ চরিত্র সৃষ্টি করেছিলেন। তার সৃষ্ট গোয়েন্দা চরিত্র ফেলুদা বাংলা সাহিত্যের জনপ্রিয় অন্যতম চরিত্রগুলোর মধ্যে একটি। ফেলুদার গোয়েন্দাগিরি ছিল ফেলুদা সিরিজের প্রথম গল্প, যা 1965 সালে সত্যজিৎ রায়ের সম্পাদিত শিশু কিশোর জনপ্রিয় পত্রিকা সন্দেশে প্রকাশিত হয়। এই গল্পে প্রথমবারের মতো প্রদোষ চন্দ্র মিত্র ওরফে ফেলুদা, তার ভাইপো তোপসে এবং কল্পনাপ্রবণ লেখক লালমোহন গাঙ্গুলি জটায়ু এর উপস্থিতি দেখা যায়। গল্পটিতে ফেলুদার বুদ্ধিমত্তা, তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতা এবং রহস্য সমাধানের দক্ষতা ফুটে ওঠে। সত্যজিৎ রায়ের লেখা ফেলুদার গল্পগুলোর শুধুমাত্র রহস্য ও অ্যাডভেঞ্চার ধর্মী নয়, বরং এগুলোর মধ্যে রয়েছে সূক্ষ্ম রসবোধ, বুদ্ধিদীপ্ত বিশ্লেষণ ও বাস্তবসম্মত চরিত্রায়ন। ফেলুদার গোয়েন্দাগিরি প্রকাশিত হওয়ার পর থেকেই ফেলুদা চরিত্রটি বিপুল জনপ্রিয়তা লাভ করে, যা পরবর্তীকালে বহু উপন্যাস ও চলচ্চিত্রের মাধ্যমে বাংলা সাহিত্যে স্থায়ী স্থান করে নেয়। শুরু হচ্ছে আজকের গল্প ফেলুদার গোয়েন্দাগিরি। রাজেনবাবুকে রোজ বিকেলে মেলায় আসতে দেখি। মাথার চুল সব পাকা, গায়ের রং ফর্সা, মুখের ভাব হাসি খুশি। পুরনো নেপালি আর তিব্বতী জিনিসের যে দোকানটা আছে, সেটাই কিছুক্ষণ কাটিয়ে বাইরে এসে বেঞ্চিতে আধা ঘন্টার মতো বসে সন্ধে হব হলে জলা পাহাড়ে বাড়ি ফিরে যান। আমি আবার একদিন ওর পেছন পেছন গিয়ে ওর বাড়িটাও দেখে এসেছি। গেটের কাছাকাছি যখন পৌঁছেছি, হঠাৎ আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, কে তুমি? পিছু নিয়েছো? আমার নাম তপেশ রঞ্জন বোস। তবে এই নাও লজেন্স। একদিন সকাল সকাল এসো আমার বাড়িতে, অনেক মুখোশ আছে, দেখাবো। এই বলে সত্যি একটা লজেন্স বের করে আমাকে দিল। সেই রাজেনবাবুর যে এমন বিপদ ঘটতে পারে তা কি কেউ বিশ্বাস করবে? হ্যাঁ, পাকামো করিস নে। কার কিভাবে বিপদ ঘটবে না ঘটবে সেটা কি মানুষকে দেখলে বোঝা যায়? বারে, রাজেনবাবু যে ভালো লোক সেটা বুঝি দেখলে বোঝা যায় না? তুমি তো তাকে দেখোইনি। দার্জিলিংয়ে এসে অবধি তো তুমি বাড়ি থেকেও বেরোনি। রাজেনবাবু নেপালি বস্তিতে গিয়ে গরিবদের কত সেবা করেছে সেটা কি জানো তুমি? আচ্ছা, বেশ বেশ, এখন বিপদটা কি তাই শুনি। আর তুই কচি খোকা, সে বিপদের কথা তুই জানলি কি করে? কচি খোকা অবশ্য আমি মোটেই না, কারণ আমার বয়স 13.5 বছর। ফেলুদার বয়স আমার থেকে ঠিক ডবল। সত্যি বলতে কি, ব্যাপারটা আমার জানার কথা নয়। মেলে এসে বেঞ্চিতে বসেছিলাম। আজ রবিবার, ব্যান্ড বাজবে, তাই শুনবো বলে। আমার পাশে বসেছিলেন তিনকড়িবাবু, যিনি রাজেনবাবুর ঘর ভাড়া নিয়ে দার্জিলিংয়ে গরমের ছুটি কাটাতে এসেছেন। তিনকড়িবাবু আনন্দবাজার পত্রিকা পড়ছিলেন, আর আমি কোনো রকমে উকিঝুঁকি মেরে ফুটবলের খবরটা দেখার চেষ্টা করছিলাম। এমন সময় হাঁপাতে ফ্যাকাশে মুখ করে রাজেনবাবু এসে থপ করে তিনকড়িবাবুর পাশে গায়ে চাদরটা দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে লাগলেন। তিনকড়িবাবু কাগজ বন্ধ করে দিলেন। কি হলো মশাই, চড়ায় উঠে এলেন নাকি? আরে না মশাই, এক ইনক্রেডিবল ব্যাপার। ইনক্রেডিবল কথাটা আমার জানা ছিল। ফেলুদা ওটা প্রায়ই ব্যবহার করে, ওর মানে অবিশ্বাস্য। তিনকড়িবাবু বললেন, কি ব্যাপার? এই দেখুন না। রাজেনবাবু পকেট থেকে একটা ভাঁজ করা নীল কাগজ বার করে তিনকড়িবাবুর হাতে দিলেন। বুঝতে পারলাম সেটা একটা চিঠি।
আমি অবশ্য চিঠিটা পড়িনি বা পড়ার চেষ্টাও করিনি, বরঞ্চ আমি উল্টো দিকে মুখ ঘুরিয়ে গুনগুন করে গান গেয়ে এমন একটা ভাব দেখাচ্ছিলাম যেন বুড়োদের ব্যাপারে আমার কোনো ইন্টারেস্টই নেই। কিন্তু চিঠিটা না পড়লেও তিনকড়িবাবুর কথা আমি শুনতে পেয়েছিলাম। সত্যি ইনক্রেডিবল। আপনার উপর কার এমন আক্রোশ থাকতে পারে যে আপনাকে এভাবে শাসিয়ে চিঠি লিখবে? তাই তো ভাবছি, সত্যি বলতে কি কোনোদিন কারো অনিষ্টেও পড়েছি বলে তো মনে পড়ে না। তিনকড়িবাবু এবার রাজেনবাবুর দিকে চোখে ফিস ফিস করে বললেন, আরে মশাই, হাটের মাঝখানে এসব ডিসকাস না করাই ভালো, বাড়ি চলুন। দুই বুড়ো উঠে পড়লেন। ফেলুদা ঘটনাটা শুনে কিছুক্ষণ ভুরু কুঁচকে গুম হয়ে বসে রইল। তারপর বলল, তুই তাহলে বলছিস যে একবার তুলিয়ে দেখা চলতে পারে? বারে, তুমি তো রহস্যজনক ঘটনা খুঁজছিলে, বললে অনেক ডিটেকটিভ বই পড়ে তোমারও ডিটেকটিভ বুদ্ধিটা খুব ধারালো হয়ে উঠেছে। তা তো বটেই। এই ধর, আমি তো আজ মেলে যাইনি, তবু বলে দিতে পারি তুই কোন দিকের বেঞ্চে বসেছিলি। কোন দিক? রাধা রেস্টুরেন্টের ডান পাশের বেঞ্চগুলোর একটাতে। আরে বাস, কি করে বুঝলে? আজ বিকেলে রোদ ছিল, তোর বাগালটা রোদে ঝলসেছে, ডান ধারটা ঝলসায়নি। একমাত্র ওই বেঞ্চিগুলোর একটাতে বসলেই পশ্চিমের রোদটা বাগালে পড়ে। ইনক্রেডিবল সত্যি। যাকে এখন কথা হচ্ছে রাজেন মজুমদারের বাড়িতে একবার যাওয়া দরকার। আর ৭৭ পা। আর যদি না হয়? হবে ফেলুদা, আমি সেবার গুনেছিলাম। না হলে গাট্টা তো। হ্যাঁ, কিন্তু বেশি জোরে না, জোরে মারলে মাথার ঘিলু এদিক ওদিক হয়ে যায়। কি আশ্চর্য, ৭৭-এ রাজেনবাবুর বাড়ি পৌঁছালাম না, আরও ২৩ পা গিয়ে তবেই ওর বাড়ির গেটের সামনে পড়লাম। ফেলুদা ছোট্ট করে একটা গাট্টা মেরে বলল, আগের বার ফেরার সময় গুনেছিলি না আসার সময়? ফেরার সময়। ইডিয়েট, ফেরার সময় তো ঢালে নামতে হয়, তুই নিশ্চয় ধাই ধাই করে বড়া বড়া স্টেপস ফেলেছিলি। তা হবে। নিশ্চয়ই তাই। আর তাই টেপস সেবার কম হয়েছিল, এবার বেশি হয়েছে। জুয়ান বয়সে ঢালে নামতে মানুষ বড় বড় পা ফেলে দৌড়ানোর মতো, আর বুড়ো হলে ঢালুর বেলা ব্রেক কষে কষে ছোট পা ফেলতে হয়, তা না হলে মুখ থুবড়ে পড়ে। কাছাকাছি কোনো বাড়ি থেকে রেডিওতে গান শোনা যাচ্ছে। ফেলুদা এগিয়ে কলিং বেল টিপল। কি বলবে সেটা ঠিক করেছো ফেলুদা? যা খুশি তাই বলবো, তুই কিন্তু স্পিকটি নট। যতক্ষণ থাকবি এ বাড়িতে একটি কথা বলবি নে। কিছু জিজ্ঞেস করলেও না? শাট আপ। একটা নেপালি চাকর এসে দরজা খুলে দিল। আন্দার আইয়ে। বৈঠকখানায় ঢুকলাম। বেশ সুন্দর পুরনো প্যাটার্নের কাঠের বাড়ি। শুনেছি রাজেনবাবু 10 বছর হলো রিটায়ার করে দার্জিলিংয়ে আছেন। কলকাতায় বেশ নাম করা উকিল ছিলেন। চেয়ার টেবিল যা আছে ঘরে সব বেতের। যেটা সবচেয়ে বেশি চোখে পড়ে সেটা হচ্ছে চারিদিকে দেওয়ালে টাঙানো সব অদ্ভুত দাঁত খিঁচানো চোখ রাঙানো মুখোশের শাড়ি। আর আছে পুরনো ঢাল, তরোয়াল, ভোজালি, থালা, ফুলদানি, এইসব। কাপড়ের উপর রং করা বুদ্ধের ছবিও আছে। কত পুরনো কে জানে, কিন্তু তাতে যে সোনালি রংটা আছে সেটা এখনও ঝলমল করছে। আমরা দুজনে দুটো বেতের চেয়ারে বসলাম। ফেলুদা দেওয়ালের এদিক ওদিক দেখে বলল, পেরেকগুলো সব নতুন, মরচে ধরেনি। ভদ্রলোকের প্রাচীন জিনিসের শখটা বোধহয় বেশি প্রাচীন নয়। রাজেনবাবু ঘরে ঢুকলেন। আমি অবাক হয়ে দেখলাম ফেলুদা উঠে গিয়ে ঢিপ করে এক পেন নাম ঠুকে বলল, চিনতে পারছেন? আমি জয়কৃষ্ণ মিত্তিরের ছেলে ফেলু। রাজেনবাবু প্রথমে চোখ কপালে তুললেন, আর তারপর চোখের দুপাশ কুচকিয়ে একগাল হেসে বললেন, বাহ বাহ, কত বড় হয়ে গেছো তুমি! হ্যাঁ, কবে এলে এখানে? বাড়ির সব ভালো? বাবা এসেছেন? ফেলুদা জবাব দিচ্ছে, আর আমি মনে মনে বলছি, কি অন্যায়!
এত কথা হলো, আর ফেলুদা একবারও বলল না যে সে রাজেনবাবুকে চেনে। এবার ফেলুদা আমার পরিচয়টা দিয়ে দিল। রাজেনবাবুর মুখ দেখে মনেই হলো না যে এই 7 দিন আগে আমাকে লজেন্স দেবার কথাটা ওনার মনে আছে। ফেলুদা এবার বলল, আপনার খুব প্রাচীন জিনিসের শখ দেখছি। হ্যাঁ, এখন তো প্রায় নেশায় দাঁড়িয়েছে। কতদিনের ব্যাপার? এই তো মাস 6 হবে, কিন্তু এর মধ্যেই অনেক কিছু সংগ্রহ করে ফেলেছি। ফেলুদা এবার একটা গলা খাকরানি দিয়ে আমার কাছ থেকে শোনা ঘটনাটাই শুনিয়ে বলল, আপনি আমার বাবার মামলার ব্যাপারে যেভাবে সাহায্য করেছিলেন, তার প্রতিদানে আপনার এই বিপদে যদি কিছু করতে পারি। রাজেনবাবুর ভাব দেখে মনে হলো তিনি সাহায্য পেলে খুশি হবেন, কিন্তু তিনি কিছু বলবার আগেই 3 বাবু ঘরে ঢুকলেন। তার হাঁপানোর বহর দেখে মনে হলো বোধহয় বেরিয়ে ফিরলেন। রাজেনবাবু আমাদের সঙ্গে ভদ্রলোকের আলাপ করিয়ে দিয়ে বললেন, আমার বিশেষ বন্ধু অ্যাডভোকেট জ্ঞানেশ সেন হচ্ছে 3 বাবুর প্রতিবেশী। আমি ঘর ভাড়া দেব শুনে জ্ঞানেশই ওকে সাজেস্ট করে আমার এখানে আসতে। গোড়ায় উনি হোটেলের কথা ভেবেছিলেন। 3 বাবু হেসে বললেন, আমার ভয় ছিল আমার এই চুরুটের বাতিকটা নিয়ে। এমনও হতে পারতো যে রাজেনবাবু হয়তো চুরুটের গন্ধ সহ্য করতে পারেন না, তাই সেটা আমি আমার প্রথম চিঠিতেই লিখে জানিয়ে দিয়েছিলাম। ফেলুদা বলল, আপনি কি বায়ু পরিবর্তনের জন্য এসেছেন? তা বটে, তবে বায়ুর অভাবটাই যেন লক্ষ্য করছি বেশি। পাহাড়ে ঠান্ডাটা আর একটু বেশি এক্সপেক্ট করে লোকে। ফেলুদা হঠাৎ বলল, আপনার বোধহয় গান বাজনার শখ। সেটা জানলে কি করে হে? আপনি যখন কথা বলছেন তখন লক্ষ্য করছি যে লাঠির উপর রাখা আপনার ডান হাতের তর্জনীয়টা রেডিওর সঙ্গে তাল রেখে যাচ্ছে। সত্যি মোক্ষম ধরেছেন, উনি ভালো শ্যামা সঙ্গীত গাইতে পারেন। ফেলুদা এবার বলল, চিঠিটা হাতের কাছে আছে? হাতের কাছে কেন, একেবারে বুকের কাছে। রাজেনবাবু কোটের বুক পকেট থেকে চিঠিটা বার করে ফেলুদাকে দিলেন। এইবার সেটা দেখার সুযোগ পেলাম। হাতে লেখা চিঠি নয়, নানান জায়গা থেকে ছাপা বাংলা কথা কেটে কেটে আঠা দিয়ে জুড়ে চিঠিটা লেখা হয়েছে। যা লেখা হয়েছে তা হলো এই, তোমার অন্যায়ের শাস্তি ভোগ করিতে প্রস্তুত হও। এই চিঠি কি ডাকে এসেছে? হ্যাঁ, লোকাল ডাক, বলাই বাহুল্য। দুঃখের বিষয়, খামটা ফেলে দিয়েছি। দার্জিলিংয়েরই পোস্টমার্ক ছিল, ঠিকানাটাও ছাপা বাংলা কথা কেটে কেটে লেখা। আপনার নিজের কাউকে সন্দেহ হয়? কি করে বলবো বলো, কোনোদিনই কারোর প্রতি কোনো অন্যায় বা অবিচার করেছি বলে মনে পড়ে না। আপনার বাড়িতে যাতায়াত করেন এমন কয়েকজনের নাম করতে পারেন? খুব সহজ, আমি লোকজনের সঙ্গে মিশি কমই। ডাক্তার ফণি মিত্তির আসেন অসুখ বিসুখ হলে। কেমন লোক বলে মনে হয়? ডাক্তার হিসেবে বোধ হয় সাধারণ স্তরের, তবে তাতে আমার এসে যায় না, কারণ আমার ব্যারামও সাধারণ। সর্দি জ্বর ছাড়া আর কিছুই হয়নি দার্জিলিংয়ে এসে অবধি, তাই ভালো ডাক্তারের প্রয়োজন হয় না। চিকিৎসা করে পয়সা নেন? তা নেন বয় কি, তা আমারও তো পয়সার অভাব নেই, মিথ্যে অব্লিগেশনে যাই কেন। আর কে আসেন? সম্প্রতি মিস্টার ঘোষাল বলে এক ভদ্রলোক যাতায়াত। এই দেখো, দরজার দিকে ফিরে দেখি একটি ফর্সা মাঝারি হাইটের স্যুট পরা ভদ্রলোক হাসি মুখে ঘরে ঢুকছেন। আপনার নাম শুনলাম বলে মনে হলো যেন। এইমাত্র আপনার নাম করা হয়েছে। আপনারও আমার মতো পুরনো জিনিসের শখ, সেটাই এই ছেলেটিকে বলতে যাচ্ছিল। আপনার সঙ্গে আলাপ করিয়ে দিই। নমস্কারের পর মিস্টার ঘোষাল, যার পুরো নাম অবনীমোহন ঘোষাল, রাজেনবাবুকে বললেন, আপনাকে আজ দোকানে দেখলুম না, তাই একবার ভাবলুম খোঁজ নিয়ে যাই। না, আর শরীরটা বেশ ভালো ছিল না। বুঝলাম রাজেনবাবু চিঠিটার কথা মিস্টার ঘোষালকে বলতে চান না। ফেলুদা মিস্টার ঘোষাল আসার সঙ্গে সঙ্গেই চিঠিটা হাতের তেলোর মধ্যে লুকিয়ে ফেলেছে। ঘোষাল বললেন, আপনি ব্যস্ত থাকলে আজ বরং আসলে আপনার ওই তিব্বতী ঘন্টাটা একবার দেখার ইচ্ছা ছিল।
সে তো খুবই সহজ ব্যাপার, হাতের কাছেই আছে। রাজেনবাবু ঘন্টা আনতে পাশের ঘরে চলে গেলেন। ফেলুদা ঘোষালকে জিজ্ঞাসা করল, আপনি কি এখানেই থাকেন? ভদ্রলোক দেওয়াল থেকে একটা ভোজালি নামিয়ে সেটা দেখতে দেখতে বললেন, আমি কোনো এক জায়গায় বেশি দিন থাকি না। আমার ব্যবসার জন্য প্রচুর ঘুরতে হয়। আমি কিউরিও সংগ্রহ করি। বাড়ি ফেরার পথে ফেলুদাকে জিজ্ঞেস করে জেনেছিলাম কিউরিও মানে দুষ্প্রাপ্য প্রাচীন জিনিস। রাজেনবাবু ঘণ্টাটা নিয়ে এলেন। দারুণ দেখতে জিনিসটা। নিচের অংশটার উপর তৈরি, হাতলটা তামা আর পেতল মেশানো, আর তার উপরে লাল নীল সব পাথর বসানো। অবনীবাবু চোখ টোক কুঁচকে বেশ কিছুক্ষণ ধরে ঘণ্টাটা এদিক ওদিক ঘুরিয়ে ফিরিয়ে দেখলেন। রাজেনবাবু বললেন, কি মনে হয়? সত্যি দাও মেরেছেন, একেবারে খাঁটি পুরনো জিনিস। আপনি বললে আমার আর কোনো সন্দেহই থাকে না। দোকানদার বলে এটা নাকি একেবারে খোদ লামা প্রাসাদের জিনিস। কিছুই আশ্চর্য না। আপনি বোধহয় এটা হাতছাড়া করতে রাজি নন, মানে ভালো দাম পেলেও। রাজেনবাবু মিষ্টি করে ঘাড় নেড়তে নাড়তে বললেন, ব্যাপারটা কি জানেন? শখের জিনিস, ভালোবেসে কিনেছি। সেটাকে বেচে লাভ করব, এমনকি কেনা দরেও বেচবো, এই ইচ্ছে আমার নেই। অবনীবাবু ঘণ্টাটা ফিরিয়ে দিয়ে বললেন, আজ আসি, কাল আশা করি বেরোতে পারবেন একবার। রাজেনবাবু বললেন, ইচ্ছে তো আছে। অবনীবাবু বেরিয়ে যাওয়ার পর ফেলুদা রাজেনবাবুকে বলল, কটা দিন একটু না বেরিয়ে টেরিয়ে সাবধানে থাকা উচিত নয় কি? সেটাই বোধহয় ঠিক, কিন্তু মুশকিলটা কি জানো? সেই চিঠির ব্যাপারটা এতটাই অবিশ্বাস্য যে এটাকে ঠিক যেন সিরিয়াসলি নিতেই পারছি না। মনে হচ্ছে এটা যেন একটা ঠাট্টা, যাকে বলে প্র্যাকটিক্যাল জোক। যতদিন না সেটা সম্বন্ধে ডেফিনেট হচ্ছে ততদিন বাড়িতেই থাকুন না। আপনার নেপালি চাকরটা কতদিনের? একেবারে গোড়া থেকেই আছে, কমপ্লিটলি রিলায়েবল। ফেলুদা এবার তিনকড়ি বাবুর দিকে ফিরে বলল, আপনি কি বেশিরভাগ সময় বাড়িতেই থাকেন? সকাল বিকেল ঘণ্টাখানেক এদিক ওদিক ঘুরে আসি আর কি। কিন্তু বিপদ যদি ঘটেই, আমি বুড়ো মানুষ, খুব বেশি কিছু করতে পারি না। আমার বয়স হলো 64, রাজেনবাবুর চেয়ে 1 বছর কম। রাজেনবাবু বললেন, উনি চেঞ্জে এসছেন, ওকে আর বাড়িতে বন্দি করে রাখার ফন্দি করছো কেন তোমরা? আমি থাকবো, আমার চাকর থাকবে, এই যথেষ্ট। তোমরা চাও তো দুবেলা খোঁজ খবর নিয়ে যেও ওখানে। বেশ, তাই হবে। ফেলুদার দেখা দেখি আমিও উঠে পড়লাম। আমরা যেখানে বসেছিলাম তার উল্টো দিকেই একটা ফায়ারপ্লেসের উপরেই একটা তাক, আর সেই তাকের উপরে 3টে ফ্রেমে বাঁধানো ছবি। ফেলুদা ছবিগুলোর দিকে এগিয়ে এলো। প্রথম ছবিটা দেখে রাজেনবাবু বললেন, ইনি আমার স্ত্রী, বিয়ের 4 বছর পরেই মারা গিয়েছিলেন। দ্বিতীয় ছবি একজন আমার বয়সী ছেলের, গায়ে ভেলভেটের কোট। ফেলুদা জিজ্ঞাসা করল, এটি কে? রাজেনবাবু হো হো করে হেসে বললেন, সময়ের প্রভাবে মানুষের চেহারার কি বিচিত্র পরিবর্তন ঘটতে পারে সেটা বোঝানোর জন্য এই ছবি। উনি হচ্ছেন আমারই বাল্য সংস্করণ। বাঁকুড়া মিশনারি স্কুলে পড়তাম তখন। আমার বাবা ছিলেন বাঁকুড়ার ম্যাজিস্ট্রেট। সত্যি ভারী ফুটফুটে চেহারা ছিল রাজেনবাবুর ছেলে বয়সে। অবশ্যই ছবি দেখে ভুলো না, দুরন্ত বলে ভারী বদনাম ছিল আমার। শুধু যে মাস্টারদের জ্বালিয়েছি তাই নয়, ছাত্রদেরও। একবার স্পোর্টসের দিন 100 ইয়ার্ডসে আমাদের বেস্ট রানারকে কাত করে দিয়েছিলাম ল্যাং মেরে। তৃতীয় ছবিটা ফেলুদার বয়সী একজন ছেলের। রাজেনবাবু বললেন, সেটা তার একমাত্র ছেলে প্রবীরের। উনি এখন কোথায়? রাজেনবাবু গলা খাঁকরিয়ে বললেন, জানি না ঠিক, বহুকাল দেশ ছাড়া, প্রায় 16 ইয়ার্স। আপনার সঙ্গে চিঠি লেখালেখি নেই? না। ফেলুদা দরজার দিকে এগোতে এগোতে বলল, ভারী ইন্টারেস্টিং কেস। আমার মনে মনে বললাম, ফেলুদা একেবারে বইয়ের ডিটেকটিভের মতো কথা বলছে। বাইরেটা ছমছমে অন্ধকার হয়ে এসছে। জলা পাহাড়ের গায়ের বাতিগুলোতে বাতি জ্বলে উঠেছে।
পাহাড়ের নিচের দিকে চেয়ে দেখলাম রঙ্গিত উপত্যকা থেকে কুয়াশা ওপর দিকে উঠেছে। রাজেনবাবু আর তিনকড়িবাবু আমাদের সঙ্গে গেট অবধি এলেন। রাজেনবাবু গলা নামিয়ে ফেলুদাকে বললেন, তুমি ছেলে মানুষ, তাও তোমাকে বলছি, একটু যে নার্ভাস বোধ করছি না তা নয়, এমন শান্তিপূর্ণ পরিবেশে এর চিঠি যেন বিনা মেঘে বজ্রপাত। ফেলুদা বেশ জোরের সঙ্গেই বলল, আপনি কিছু ভাববেন না, আমি এর সমাধান করবই, আপনি নিশ্চিন্তে বিশ্রাম করুন গিয়ে। রাজেনবাবু গুড নাইট অ্যান্ড থ্যাংক ইউ বলে চলে গেলেন। এবার তিনকড়িবাবু ফেলুদাকে বললেন, তোমাকে তুমি করেই বলছি, তোমার অবজারভেশনের ক্ষমতা দেখে আমি সত্যি ইমপ্রেসড হয়েছি। ডিটেকটিভ গল্প আমি অনেক পড়েছি, এই চিঠিটার ব্যাপারে আমি হয়তো তোমাকে কিছুটা সাহায্য করতে পারি। তাই নাকি? এই যে টুকরো টুকরো ছাপা কথা কেটে চিঠিটা লেখা হয়েছে, এর থেকে কি বুঝলে বলো তো? ফেলুদা কয়েক সেকেন্ড ভেবে বলল, 1 নম্বর, কথাগুলো কাটা হয়েছে খুব সম্ভবত ব্লেড দিয়ে, কাঁচি দিয়ে নয়। ভেরি গুড, ইমপ্রেসিভ। 2 নম্বর, কথাগুলো নানা রকম বই থেকে নেওয়া হয়েছে, কারণ হরফ ও কাগজে তফাৎ রয়েছে। ভেরি গুড। সেই সব বই সম্বন্ধে কোনো আইডিয়া করেছো? চিঠির 2টো শব্দ, শাস্তি আর প্রস্তুত, মনে হচ্ছে খবরের কাগজ থেকে কাটা। আনন্দবাজার, তাই বুঝি? ইয়েস, ওই টাইপটা আনন্দবাজারেই ব্যবহার হয়, অন্য বাংলা কাগজের নয়। আর অন্য কথাগুলোও কোনোটাই পুরনো বই থেকে নেওয়া হয়নি, কারণ যে হরফে ওগুলো ছাপা সেটা হয়েছে মাত্র 15-20 বছর। আর যে আঠা দিয়ে আটকানো হয়েছে সেটা সম্বন্ধে কোনো ধারণা করেছো? গন্ধটা গ্রিপেক্স আঠার মতো, চমৎকার ধরেছ। কিন্তু আপনিও তো ধরার ব্যাপারে কম জান না দেখছি। কিন্তু তোমার বয়সে আমি ডিটেকটিভ কথাটার মানে জানতুম কিনা সন্দেহ। বাড়ি ফেরার পথে ফেলুদা বলল, রাজেনবাবুর মিস্ত্রি সলভ করতে পারবো কিনা জানি না, কিন্তু সেই সূত্রে তিনকড়িবাবুর সঙ্গে আলাপটা বেশ ভাও পাওয়া গেল। আমি বললাম, তাহলে উনি ব্যাপারটা তদন্ত করুন না, তুমি আর মিথ্যে মাথা ঘামাচ্ছ কেন? আহা, বাংলা হরফের ব্যাপারটা জানা আছে বলে কি সবই জানবেন নাকি? ফেলুদার কথাটা শুনে বেশ ভালোই লাগলো। ওর মতো বুদ্ধি আশা করি তিনকড়িবাবুর নেই। মাঝে মাঝে ফোড়ন দিলে আপত্তি নেই, কিন্তু আসল কাজটা যেন ফেলুদাই করে। কাকে অপরাধী বলে মনে হচ্ছে ফেলুদা? কথাটার মাঝখানেই ফেলুদা থেমে গেল। তার দৃষ্টি দেখলাম একজন লোককে ফলো করে পিছন দিকে ঘুরছে। লোকটাকে দেখলি? কই না তো, মুখ দেখিনি তো। ল্যাম্পের আলোটা পড়ল আর ঠিক মনে হলো ফেলুদা আবার থেমে গেল। কি মনে হলো ফেলুদা? না, বোধ হয় চোখের ভুল। পা চালিয়ে খিদে পেয়েছে খুব। ফেলুদা হলো আমার মাস্তুতো দাদা। ও আর আমি আমার বাবার সঙ্গে দার্জিলিংয়ে বেড়াতে এসে শহরের নিচের দিকে স্যানিটোরিয়ামে উঠেছি। স্যানিটোরিয়াম ভর্তি বাঙালি। বাবা তাদের মধ্য থেকে সমবয়সী বন্ধু জুটিয়ে নিয়ে তাস টাস খেলে গল্প টল্প করে সময় কাটাচ্ছেন। আমি আর ফেলুদা কোথায় যাই, কি করি তা নিয়ে বিশেষ মাথা ঘামান না। আর সকালে আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। উঠে দেখি বাবা রয়েছেন, কিন্তু ফেলুদার বিছানা খালি। কি ব্যাপার? বাবাকে জিজ্ঞাসা করতে উনি বলে উঠলেন, ও এসব অবধি কাঞ্চনজঙ্ঘা দেখেনি, আজ দিনটা পরিষ্কার দেখে বোধ হয় আগে ভাগে বেরিয়ে পড়েছে। আমি কিন্তু মনে মনে আন্দাজ করছিল যে ফেলুদা তদন্তের কাজ শুরু করে দিয়েছে আর সেই কাজেই বেরিয়েছে। কথাটা ভেবে ভারী রাগ হলো। আমাকে বাদ দিয়ে কিছু করার কথা তো ফেলুদার নয়। যাই হোক, আমিও মুখটুক ধুয়ে চাটা খেয়ে বেরিয়ে পড়লাম। ল্যাডেনড্রা রোডে
ট্যাক্সি স্ট্যান্ডটার কাছাকাছি এসে ফেলুদার সঙ্গে দেখা হয়ে গেল। আমি বললাম, বারে তুমি আমায় ফেলে বেরিয়েছো কেন? শরীরটা ম্যাজ ম্যাজ করছিল, তাই ডাক্তার দেখাতে গেছিলাম। ফোনে ডাক্তার? তোরও একটু আধটু বুদ্ধি খুলেছে দেখছি। দেখলে 4 টাকা ভিজিট নিল আর একটা ওষুধ লিখে দিল। ভালো ডাক্তার? অসুখ নেই, তাও পরীক্ষা করে ওষুধ দিচ্ছে। কেমন ডাক্তার বুঝে দেখ। তারপর বাড়ির যা চেহারা দেখলাম, তাতে পয়সার যে খুব বেশি তা মনে হয় না। তাহলে উনি কখনোই চিঠিটা লেখেননি কেন? গরিব লোকের অত সাহস হয়? তাহার টাকার দরকার হলে হয় বই কি, কিন্তু চিঠিতে তো টাকা চাইনি। ওইভাবে খোলাখুলি বুঝি কেউ টাকা চায়? তবে রাজেনবাবুর অবস্থা কাল কী রকম দেখলি বলতো? ওই যে কেমন যেন ভীতু ভীতু। ভয় পেয়ে মনের অসুখ হতে পারে, সেটা জানিস? তা তো পারেই। আর মনের অসুখ থেকে শরীরের অসুখ তাও হয় বুঝি? ইয়েস। আর শরীরের অসুখ হলে ডাক্তার ডাকতে হবে, সেটা আশা করি তোর মতো ক্যাবলারও জানা আছে। ফেলুদার বুদ্ধি দেখে আমার প্রায় নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। অবশ্যই ফণি ডাক্তার যদি সত্যি এত সব ভেবে টেবে চিঠিটা লিখে থাকে, তাহলে ওরও বুদ্ধি সাংঘাতিক বলতে হবে। ম্যালের মুখে ফোয়ারার কাছাকাছি যখন এসেছি, তখন ফেলুদা বলল, কিউরিও সম্বন্ধে একটা কিউরিওসিটি বোধ করছি। কিউরিও মানে আগেই শিখিয়েছিলাম, আর কিউরিওসিটি মানে যে কৌতূহল, সেটা স্কুলেই শিখেছি। আমাদের ঠিক পাশেই নেপাল কিউরিও শপ। রাজেনবাবু আর অবনীবাবু এখানেই আসেন। ফেলুদা শটান দোকানের ভেতর গিয়ে ঢুকে পড়ল। দোকানদারের গায়ে ছাই রঙের কোট, গলায় মাফলার আর মাথায় সোনালি কাজ করা কালো টুপি। ফেলুদাকে দেখে হাসি হাসি মুখ করে এগিয়ে এলো। দোকানের ভেতরটা পুরনো জিনিসপত্রে গিজগিজ করছে। আলো বেশি নেই, আর গন্ধটাও যেন সেকেলে। ফেলুদা এদিক ওদিক দেখে গম্ভীর গলায় বলল, ভালো পুরনো থাঙ্কা আছে? এই পাশের ঘরে আসুন। ভালো জিনিস তো বিক্রি হয়ে গেছে সব, তবে নতুন মাল আবারও কিছু আসছে। পাশের ঘরে যাবার সময় আমি ফেলুদার কানের কাছে মুখে নিয়ে গিয়ে বললাম, থাঙ্কা কি জিনিস? ফেলুদা দাঁত চেপে বলল, হ্যাঁ, দেখতেই তো পাবি। পাশের ঘরটা আরও ছোট, যাকে বলে একেবারে ঘুপচি। দোকানদার দেওয়ালে ঝোলানো সিল্কের উপর আঁকা একটা বুদ্ধের ছবি দেখিয়ে বলল, এই একটাই ভালো জিনিস আছে, তবে একটু ড্যামেজড। একই বলে থাঙ্কা? এই জিনিস তো রাজেনবাবুর বাড়িতে অনেক আছে। ফেলুদা ভীষণ বিজ্ঞের মতো থাঙ্কাটার গায়ের উপর চোখ ঠেকিয়ে উপর থেকে নিচে অবধি প্রায় 3 মিনিট ধরে দেখে বলল, এটার বয়স তো 70 বছরের বেশি বলে মনে হচ্ছে না। আমি অন্তত 300 বছরের পুরনো জিনিস চাইছি। আমরা আজ বিকেলে কিন্তু এক লট মাল পাচ্ছি, তার মধ্যে ভালো থাঙ্কা পাবেন। আজই পাচ্ছেন? আজই। এ খবরটা তাহলে রাজেনবাবুকে জানাতে হয়। মিস্টার মজুমদার? আরে ওনার তো জানা আছে। রেগুলার খদ্দের যে 2-3 জন আছেন, তারা সকলেই নতুন মাল দেখতে বিকেলে আসছেন। অবনীবাবুও খবরটা পেয়েছেন? মিস্টার ঘোষাল? জরুর। আর বড় খদ্দের কে আছে আপনাদের? আর আছেন মিস্টার গিলমোর, চা বাগানের ম্যানেজার। সপ্তাহে 2 দিন বাগান থেকে আসেন। আর মিস্টার নাওলাখা, উনি এখন সিকিমে। বাঙালি আর কেউ নেই? না স্যার। আচ্ছা, দেখি বিকালে যদি একবার ঢু মারতে পারি। তারপর আমার দিকে ফিরে বলল, তোপসে, তুই একটা মুখোশ চাস? তোপসা যদিও আমার আসল ডাকনাম নয়, তবু ফেলুদা তপেশ থেকে ওই নামটাই করে নিয়েছে। মুখোশের লোভ কি সামলানো যায়? ফেলুদা নিজেই একটা বাছাই করে আমাকে কিনে দিয়ে বলল, এইটাই সবচেয়ে হরেন্ডাস, কি বলিস?
ফেলুদা বলে হরেন্ডাস বলে আসলে কোনো কথাই নেই। ট্রিমেন্ডাস মানে সাংঘাতিক, আর হরিবল মানে বিভৎস। এ দুটো একসঙ্গে বোঝাতে নাকি কেউ কেউ হরেন্ডাস ব্যবহার করে। মুখোশটা সম্বন্ধে যে ওই কথাটা দারুণ খাটে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। দোকান থেকে বেরিয়ে ফেলুদা আমার হাত ধরে কি একটা বলতে গিয়ে হঠাৎ থেমে গেল। এবারও দেখি ফেলুদা একজন লোকের দিকে দেখছে। বোধহয় কাল রাতে যাকে দেখেছিল সেই লোকটাই। বয়স আমার বাবার মতো, মানে 40-42, গায়ের রং ফর্সা, চোখে কালো চশমা। যে স্যুটটা পরে আছে সেটা দেখে মনে হয় খুব দামি। ভদ্রলোক ম্যালের মাঝখানে দাঁড়িয়ে পাইপ ধরাচ্ছেন। আমার দেখেই কেমন যেন চেনা চেনা মনে হলো, কিন্তু কোথায় দেখেছি ঠিক বুঝতে পারলাম না। ফেলুদা সোজা লোকটার দিকে এগিয়ে গিয়ে তার পাশে দাঁড়িয়ে ভীষণ সাহেবী কায়দায় উচ্চারণে বলল, এক্সকিউজ মি, আপনি মিস্টার চ্যাটার্জি? ভদ্রলোক একটু গম্ভীর গলায় পাইপ কামড়ে বলল, নো, আই অ্যাম নট। ফেলুদা খুব অবাক হওয়ার ভান করে বলল, স্ট্রেঞ্জ, আপনি সেন্ট্রাল হোটেলে উঠেছেন তাই না? ভদ্রলোক একটু হেসে অবজ্ঞা সুরে বললেন, না, মাউন্ট এভারেস্ট, অ্যান্ড আই ডোন্ট হ্যাভ আ টুইন ব্রাদার। এই বলে ভদ্রলোক গটগটিয়ে অবজারভেটরি হিলের দিকে চলে গেলেন। যাবার সময় লক্ষ্য করলাম যে তার কাছে একটা ব্রাউন কাগজে মোড়া প্যাকেট, আর কাগজটার গায়ে লেখা নেপালি কিউরিও শপ। আমি চাপাই গলায় বললাম, ফেলুদা, উনিও কি মুখোশ কিনছেন নাকি? তাও কিনতে পারে, মুখোশটা তো আর তোর আমার একচেটিয়া নয়। চো, কেভেন্টাসে গিয়ে একটু কফি খাওয়া যাক। কেভেন্টার্সের দিকে যেতে যেতে ফেলুদা বলল, লোকটাকে চিনলি? তুমি চিনলে না, আমি আর কি করে চিনি বলো? তবে চেনা চেনা লাগছিল। আমি চিনলাম না? বারে, কোথায় চিনলে? ভুল নাম বললে যে। তোর যদি এতটুকু সেন্স থাকে, ভুল নাম বলেছি হোটেলের নামটা বের করার জন্য, সেটাও বুঝলি না? লোকটার আসল নাম কি জানিস? কি? প্রবীর মজুমদার। ওহো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো ঠিক বলেছো। রাজেনবাবুর ছেলে তাই না, যার ছবি রয়েছে তাকের ওপর? অবশ্যই বয়সটা এখন অনেক বেড়ে গেছে তো। শুধু যে চেহারাই মিল তা নয়, গালের আঁচিলটাও নিশ্চয়ই তুইও লক্ষ্য করেছিস। আসল কথাটা হচ্ছে, ভদ্রলোকের জামা কাপড় সব বিলিতি, স্যুট লন্ডনের, টাই প্যারিসের, জুতো ইটালিয়ান, এমনকি রুমালটা পর্যন্ত বিলিতি। সদ্য বিলাত ফিরত, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু ওর ছেলে এখানে রয়েছে সে খবর রাজেনবাবু জানেন না? বাপ যে এখানে রয়েছে সেটা ছেলে জানে কি না, সেটাও খোঁজ নিয়ে দেখার দরকার। রহস্য ক্রমেই ঘনিয়ে আসছে। এই কথাটা ভাবতে ভাবতে কেভেন্টারের দোকানে পৌঁছালাম। দোকানের হাতে যে বসার জায়গাটা আছে সেটা আমার ভীষণ ভালো লাগে। চারিদিকে দার্জিলিং শহরটা আর ওই নিচে বাজারটা দারুণ ভালো দেখায়। ছাতে উঠে দেখি কোণের টেবিলটায় চুরুট হাটে তিনকড়িবাবু বসে কফি খাচ্ছেন। ফেলুদাকে দেখতেই পেয়েই হাত তুলে তার টেবিলে গিয়ে বসলাম এবং তিনি আমাদেরকে তাদের টেবিলে বসতে বললেন। আমি তিনকড়িবাবুর দুদিকে দুটো টিনের চেয়ারে বসলাম। তিনকড়িবাবু ফেলুদাকে বললেন, ডিটেকশনে তোমার পারদর্শিতা দেখে খুশি হয়ে আমি তোমাদের দুজনকে দুটো হট চকলেট খাওয়াবো, আপত্তি আছে? হট চকলেটের নাম শুনে আমার জিভে জল এসে গেল। তিনকড়িবাবু তুড়ি মেরে একটা বেয়ারাকে ডাকলেন। বেয়ারা এসে অর্ডার নিয়ে গেল। পর তিনকড়িবাবু কোটের পকেট থেকে একটা বই বার করে ফেলুদাকে দিয়ে বললেন, এই নাও, এটা একটা এক্সট্রা কপি ছিল আমার লেটেস্ট বই, তোমায় দিলুম। বইয়ের মলারটা দেখে ফেলুদার মুখটা হাঁ হয়ে গেল। আমার বই মানে? আপনার লেখা? আপনিই গুপ্তচর নাম নিয়ে লেখেন? তিনকড়িবাবু আধ বোঝা চোখে অল্প হাসি হেসে মাথা নেড়ে। ফেলুদার অবাক ভাব আরো যেন বেড়ে গেল। সে কি,
আপনার সবকটা উপন্যাস যে আমার পড়া, বাংলায় আপনার ছাড়া আর কারো রহস্য উপন্যাস আমার ভালো লাগে না। থ্যাংক ইউ। ব্যাপারটা কি জানো, এখানে একটা প্লট মাথায় নিয়ে লেখার জন্য এসেছিলাম। এখন দেখছি বাস্তব জীবনের রহস্য নিয়ে মাথা ঘামিয়ে ছুটিটা ফুরিয়ে গেল। আমার সত্যি দারুণ লাগ, আপনার সঙ্গে এভাবে আলাপ হয়ে গেল। দুঃখের বিষয়, আমার ছুটির মেয়াদ সত্যি ফুরিয়ে এসেছে। কাল সকালে চলে যাচ্ছি আমি। আশা করছি যাওয়ার আগে তোমাদের আরও কিছু একটা হেল্প করে দিয়ে যেতে পারবো। ফেলুদা এবার তার এক্সাইটিং খবরটা তিনকড়িবাবুকে দিয়ে দিল। রাজেনবাবুর ছেলে কাজ দেখলাম বলো কি হে? এই 10 মিনিট আগে। তুমি ঠিক বলছো? চিনতে পেরেছো তো ঠিক? 14 আনা শিওর। মাউন্ট এভারেস্ট হোটেলে গিয়ে খোঁজ করলে বাকি 2 আনাও পড়ে যাবে বোধ হয়। তিনকড়িবাবু হঠাৎ একটা দীর্ঘশ্বাস ফেলছেন। রাজেনবাবুর মুখে তার ছেলের কথা শুনেছো? কাল যা বললেন তার বেশি শুনিনি। আমি শুনেছি অনেক কথা। ছেলেটি অল্প বয়সে বকে গিয়েছিল, বাপের সিন্দুক থেকে টাকা চুরি করে ধরা পড়েছিল। রাজেনবাবু তাকে ত্যায্য পুত্র করেন, বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেন। ছেলেটিও গিয়েছিল তাই। 24 বছর বয়স তখন তার, একেবারে নিখোঁজ। রাজেনবাবু অনেক অনুসন্ধান করেছিলেন, কারণ পরে তার অনুতাপ হয়, কিন্তু ছেলে কোনো খোঁজ খবর নেয়নি বা দেয়নি। বিলেতে তাকে দেখেছিলেন রাজেনবাবুরই এক বন্ধু, তাও সে 10-12 বছর আগে। বাবু তাহলে জানেন না যে তার ছেলে এখানে আছে? নিশ্চয়ই না। আমার মনে হয় ওকে না জানানোই ভালো। একে এই চিঠির শখ, তার উপর। তিনকড়িবাবু হঠাৎ থেমে গেলেন। তারপর ফেলুদার দিকে ফিরে বললেন, আমার বুদ্ধিশুদ্ধি সব লোপ পেয়েছে। রহস্য উপন্যাস লেখা ছেড়ে দেওয়া উচিত। হা হা। প্রবীর মজুমদার যে চিঠি লিখে থাকতে পারেন সেটা আপনার খেয়াল হয়নি তো? এক্স্যাক্টলি। কিন্তু তিনকড়িবাবু হঠাৎ অন্যমনস্ক হয়ে গেলেন। বেয়ারা হট চকলেট এনে টেবিলে রাখতে তিনকড়িবাবু যেন একটু চাগিয়ে উঠলেন। ফেলুদার দিকে ফিরে বললেন, ফণি মিত্তিরকে কেমন দেখলে? ফেলুদা যেন একটু হকচকিয়ে গেল। সে কি, আপনি কি করে জানলেন আমি ওখানে গেছিলাম? তুমি যাওয়ার অল্পক্ষণ পরেই আমি গেছিলাম। আমাকে রাস্তায় দেখেছিলেন বুঝি? না। তবে ডাক্তারের ঘরের মেঝেতে একটা মরা সিগারেট দেখে জিজ্ঞাসা করলাম কে খেয়েছে। ডাক্তার ধূমপান করেন না। ফণিবাবু তখন বর্ণনা দিলেন। তাতে তোমার কথা মনে হলো, যদিও তোমাকে আমি সিগারেট খেতে দেখিনি, কিন্তু এখন তোমার আঙুলের গায়ে হলদে রং দেখে বুঝেছি তুমিও খাও। ফেলুদা তিনকড়িবাবুর বুদ্ধির তারিফ করে বলল, আপনারও কি ফণি মিত্তিরকে সন্দেহ হয়েছিল নাকি? তা হবে না। লোকটাকে দেখলে অভক্তি হয় কি না। তা হয়। রাজেনবাবুকে যেন রাজনবাবু যে কেন ওকে আমল দেন জানি না। তাও জানো না বুঝি? দার্জিলিংয়ে আসার কিছুদিনের মধ্যে রাজেনবাবুর ধম্মকম্মের দিকে মন যায়। তখন ফণিবাবুই তাকে এক গুরুর সন্ধান দিয়েছিলেন। একই গুরুর শিষ্য হিসেবে ওদের যে প্রায়ই ভাই ভাই সম্পর্ক। হে ফেলুদা জিজ্ঞাসা করল, ফণি মিত্তিরের সঙ্গে কথা বলে কি বুঝলেন? কথা তো ছুতো। আসলে বইয়েল আরমালিগুলোর দিকে একবার চোখ বুলিয়ে নিচ্ছিল। বাংলা উপন্যাস আছে কি না দেখার জন্য? ঠিক বলেছ। আমিও দেখেছি, প্রায় নেই বললেই চলে, আর যা আছে তাও আদ্যিকালের। ঠিক। তবে ফণি ডাক্তার অন্যের বাড়ির বই থেকেও কথা কেটে চিঠি তৈরি করতে পারে। তা পারে, তবে লোকটাকে দেখে ভারী কুঁড়ে বলে মনে হয়। এ ব্যাপারে অতটা কাঠখড় পোড়াবে সেটা কেন যেন বিশ্বাস হয় না। ফেলুদা এবার বলল, অবনী ঘোষাল লোকটা সম্বন্ধে আপনার কি ধারণা? বিশেষ সুবিধের লোক নয় বলে আমার বিশ্বাস। ভারী ওপর চালাক। আরও সব প্রাচীন শিল্প টিল্প কিছু না। ওর আসল লোভ হচ্ছে টাকার। এখন খরচ করে জিনিস কিনেছে, পরে বিদেশিদের কাছে বিক্রি করে 5 গুণ টাকা প্রফিট করবে। ওর পক্ষে
এই হুমকি চিঠি দেওয়ার কোনো কারণ থাকতে পারে বলে আমার মনে হয় কি? সেটা এখনো তলিয়ে দেখিনি। আমি একটা কারণ আবিষ্কার করেছি। আমি অবাক হয়ে ফেলুদার দিকে চাইলাম। ওর চোখ দুটো জল জল করছে। কি কারণ? যে দোকান থেকে ওরা জিনিস কেনেন সেখানে কিছু ভালো নতুন মাল আজ বিকালে আসছে। এবার তিনকড়ি বাবুরও চোখ জল জল করে উঠল। বুঝেছি। হুমকি চিঠি পেয়ে রাজেন মজুমদার ঘরে বন্দী হয়ে রইলেন, আর সেই ফাঁকতালে অবনী ঘোষাল দোকানে গিয়ে সব লুটে পুটে নিলেন। এক্স্যাক্টলি। তিনকড়ি বাবু চকলেটের পয়সা দিয়ে উঠে পড়লেন। আমরা দুজনে উঠলাম। উৎসাহে আর উত্তেজনায় আমার বুকটা ঢিপ ঢিপ করছিল। অবনী ঘোষাল, প্রবীর মজুমদার আর ফণী মিত্তির তিনজনকেই তাহলে সন্দেহ করার কারণ আছে। 15 মিনিটের মধ্যেই মাউন্ট এভারেস্ট হোটেলে গিয়ে ফেলুদা সেই খবরটা জেনে নিল। প্রবীর মজুমদার বলে একজন ভদ্রলোক সেই হোটেলের 16 নম্বর ঘরে 5 দিন হলো এসে রয়েছেন। বিকালের দিকে রাজেন বাবুর বাড়িতে যাওয়ার কথা ফেলুদা বলেছিল, কিন্তু দুপুর থেকে মেঘলা করে 4টে নাগাদ তেড়ে বৃষ্টি নামলো। আকাশের চেহারা দেখে মনে হলো বৃষ্টি সহজে থামবে না। ফেলুদা সারাটা সন্ধে খাতা পেন্সিল নিয়ে কী সব যেন হিসাব করলো। আমার ভীষণ জানতে ইচ্ছা করছিল কি লিখছে, কিন্তু জিজ্ঞেস করতে সাহস হলো না। শেষটাই আমি তিনকড়ি বাবুর বইটা নিয়ে পড়তে আরম্ভ করলাম। দারুণ থ্রিলিং গল্প। পড়তে পড়তে রাজেনবাবু চিঠির ব্যাপারটা মন থেকে প্রায় মুছেই গেল। 8টা নাগাদ বৃষ্টি থামলো, কিন্তু তখন এত শীত যে বাবা আমাদের বেরোতে দিলেন না। পরদিন ভোরের বেলা ফেলুদা ধাক্কার চোটে ঘুম ভাঙল। ওঠ ওঠ, এই তো সে, ওঠ। আমি ধর্মড়িয়ে উঠে পড়লাম। ফেলুদা কানের কাছে মুখ এনে দাঁতে দাঁত চেপে এক নিঃশ্বাসে বলে গেল, রাজেনবাবুর নেপালি চাকরটা এসেছিল, বলল বাবু এখানে যেতে বলেছেন, বিশেষ দরকার। তুই যদি যেতে চাস তো। সে আর বলতে। 15 মিনিটের মধ্যে তৈরি হয়ে রাজেনবাবুর বাড়িতে পৌঁছে দেখি তিনি ফ্যাকাশে মুখ করে খাটে শুয়ে আছেন। ফণী ডাক্তার তার নাড়ি টিপে খাটের পাশটায় বসে, আর তিনকারিবাবু এই শীতের মধ্যে একটা হাত পাকা নিয়ে মাথার পেছনটায় দাঁড়িয়ে হাওয়া করছেন। ফণীবাবুর নাড়ি দেখে হলে পর রাজেনবাবু যেন বেশ কষ্ট করে জোরে নিঃশ্বাস নিতে নিতে বললেন, কাল রাত্রে 12টা কিছু পরে ঘুমটা ভাঙতে বিদ্যুতের আলোয় আমার মুখটার ঠিক সামনে I saw a masked face. মাস্কড ফেস, মুখোশ পরা মুখ। রাজেনবাবু দম নিলেন। ফণী মিত্তির দেখলাম একটা প্রেসক্রিপশন লিখছেন। রাজেনবাবু বললেন, দেখে এমন হলো যে চিৎকার বেরোলো না গলা দিয়ে। রাতটা যে কিভাবে কেটেছে তা বলতে পারি না। ফেলুদা বলল, আপনার জিনিসপত্র কিছু চুরি যায়নি তো? না, তবে আমার বিশ্বাস আমার বালিশের তলা থেকে আমার চাবির গোছটা নিতেই সে আমার উপর ঝুঁকেছিল। ঘুম ভেঙে যাওয়াতে জানলা দিয়ে লাফিয়ে ও হরিবল হরিবল। ফণী ডাক্তার বললেন, আপনি উত্তেজিত হবেন না, আপনার একটা ঘুমের ওষুধ দিচ্ছি, আপনার কমপ্লিট রেস্টের দরকার। ফণীবাবু উঠে পড়লেন। ফণীবাবু কাল রাত্রে রোগী দেখতে গেছিলেন বুঝি? কোটের পিছনে কাদার ছিটে লাগলো কি করে? ফণীবাবু তেমন কিছু না ঘাবড়িয়ে বললেন, ডাক্তারের লাইফ তো জানিনি। আর্তের সেবায় যখন জীবনটাই উৎসর্গ করেছি, তখন ডাক যখনই আসুক না কেন বেরোতেই হবে। সে ঝড়ই হোক আর বৃষ্টি হোক আর বরফই পড়ুক। ফণীবাবু তার পাওনা টাকা নিয়ে চলে গেলেন। রাজেনবাবু এবার সোজা হয়ে উঠে বসে বললেন, তোমার আশাতে অনেকটা সুস্থ বোধ করছি। বেশ খানিকটা ঘাবড়ে গেছিলাম জানো। এখন বোধহয় বৈঠকখানায় গিয়ে একটু বসা চলতে পারে। ফেলুদা আর তিনকড়িবাবু হাত ধরাধরি করে রাজেনবাবুকে বৈঠকখানায় এনে বসালেন। তিনকড়িবাবু বললেন,
স্টেশনে ফোন করেছিলাম, যদি যাওয়াটা দুদিন পেছনো যায়। রহস্যের সমাধান না করে যেতে মন চাইছে না, কিন্তু ওরা বললে এই টিকিট ক্যান্সেল করলে 10 দিনের আগে আর বুকিং পাওয়া যাবে না। এটা শুনে আমার ভালোই লাগলো। আমি চাইছিলাম ফেলুদা একাই ডিটেকটিভের কাজটা করুক। তিনকড়ি বাবু যেন ফেলুদার অনেকটা কাজ আগেই করে দিচ্ছিলেন। রাজেনবাবু বললেন, আমার চাকরটার পাহারা দেবার কথা ছিল, কিন্তু আমি নিজেই কাল 10টার সময় তাকে ছুটি দিয়ে দিয়েছি। ওর বাড়িতে খুব অসুখ, বুড়ো বাপ আছে, তার এখন তখন অবস্থা। মাস্কটা কেমন ছিল মনে আছে? খুবই সাধারণ নেপালি মুখোশ। দার্জিলিং শহরেই অন্তত আরও 300-400 খোঁজ করলে পাওয়া যাবে। আমার এই ঘরেই তো আরও 5খানা রয়েছে। এই যে দেখো না, এই যে। রাজেনবাবু যে মুখোশটার দিকে আঙুল দেখালেন, ঠিক সেই জিনিসটা কাল ফেলুদা আমার জন্য কিনে দিয়েছে। তিনকড়িবাবু এতক্ষণ বেশি কথা বলেননি। এবার বললেন, আমার মতে এবার বোধহয় পুলিশে একটা খবর দেওয়া উচিত। একটা প্রোটেকশনেরও তো দরকার, তাই তো? কাল যা ঘটেছে তারপরে তো আর ব্যাপারটাকে ঠাট্টা বলে নেওয়া চলে না। ফেলুবাবু, তুমি তোমার নিজের ইচ্ছে মতো তদন্ত চালিয়ে যেতে পারো, তাতে তোমার কেউ বাধা দেবে না। কিন্তু আমি সব দিক বিবেচনা করে বলছি, এবার পুলিশের সাহায্য নেওয়া দরকার। আমি বরং যাই, গিয়ে একটা ডায়েরি করে আসি। প্রাণের ভয় আছে বলে মনে হয় না, তবে রাজেনবাবু আপনার ঘন্টাটা একটু সাবধানে রাখবেন। আমরা যখন উঠছি তখন ফেলুদা রাজনবাবুকে বলল, তিনকুড়িবাবু তো চলে যাচ্ছেন, তার মানে আপনার একটি ঘর খালি হয়ে যাচ্ছে। আমরা যদি আজ রাতটা ও ঘরে এসে থাকি, তাহলে আপনার কোনো আপত্তি আছে কি? মোটেই না। আপত্তি কি? তুমি তো হলে আমার প্রায় আত্মীয়ের মতো। আর সত্যি বলতে কি, যত বুড়ো হচ্ছি তত যেন সাহসটা কমে আসছে। ছেলে বয়সে দুরন্ত হলে নাকি বুড়ো বয়সে মানুষ মেদা মেরে যায়। তিনকুড়িবাবুকে ফেলুদা বলল স্টেশনে ওকে অফ করতে যাবে। ফেরার পথে যখন নেপাল কিউরিও শপের পাশ দিয়ে যাচ্ছি, তখন আমাদের দুজনেরই চোখ গেল দোকানের ভিতর। দেখলাম দুজন ভদ্রলোক দোকানের ভিতর জিনিসপত্র দেখছে আর পরস্পরের সঙ্গে কথা বলছে। দেখে মনে হয় দুজনের অনেক দিনের আলাপ। একজন অবনী ঘোষাল আর একজন প্রবীর মজুমদার। আমি ফেলুদার দিকে চাইলাম। তার মুখের ভাব দেখে মনে হলো না সে কোনো আশ্চর্য জিনিস দেখছে। 10:30টার সময় স্টেশনে গেলাম তিনকড়িবাবুকে গুড বাই করতে। উনি এলেন আমাদেরও 5 মিনিট পরে। চড়ায় উঠে উঠে পায়ে ব্যথা হয়ে গেছে, তাই আস্তে হাঁটতে হলো। সত্যি ভদ্রলোক একটু খোঁড়াচ্ছিলেন। নীল রঙের ফার্স্ট ক্লাস কামরায় উঠে তিনি তিনকড়িবাবু তার অ্যাটাচি কেস খুলে একটা ব্রাউন কাগজের প্যাকেট ফেলুদাকে দিলেন। এটা কিনতে একটু সময় লাগলো। রাজেনবাবু তো আর কিউরিওর দোকানে যেতে পারলেন না, অথচ কাল সত্যিই অনেক ভালো জিনিস এসেছে। তার থেকে একটা সামান্য জিনিস বাছাই করে ওর জন্য এনেছি। তোমরা আমার নাম করে শুভেচ্ছা জানিও, বলেও দিও। ফেলুদা প্যাকেটটা নিয়ে বলল, আপনার ঠিকানা দিয়ে গেলেন না? মিস্ট্রিটা সলভ করে আপনাকে জানিয়ে দেবো ভাবছিলাম যে। তিনকড়িবাবু বললেন, আমার প্রকাশনের ঠিকানাটা আমার বইতেই পাবে। তার কেয়ারে লিখলেই চিঠি আমার কাছে পৌঁছে যাবে। গুড লাক। ট্রেন ছেড়ে দিল। লোকটা বিদেশে জন্মালে দারুণ নাম আর পয়সা করত। পরপর এতগুলো ভালো রহস্য উপন্যাস খুব কম লোকেই লিখেছে। সারা দিন ধরে ফেলুদা রাজেনবাবুর ব্যাপারটা নিয়ে নানান জায়গায় ঘোরাফেরা করল। আমি অনেক করে বলতেও আমাকে সঙ্গে নিল না। সন্ধেবেলা রাজেনবাবুর বাড়ি যাচ্ছি, তখন ফেলুদাকে বললাম, কোথায় কোথায় গেলে সেইটাও তো বলবে তো। 2বার মাউন্ট এভারেস্ট হোটেল, একবার ফণি মিত্রের বাড়ি, একবার নেপাল কিউরিও শপ, একবার লাইব্রেরি, আর এছাড়া আরো কয়েকটা জায়গা। ও, আর কিছু জানতে চাস?
অপরাধীকে বুঝতে পেরেছো? এখনো বলার সময় আসেনি। কাউকে সন্দেহ করছো? ভালো ডিটেকটিভ হলে প্রত্যেককে সন্দেহ করতে হয়। প্রত্যেককে মানে? এই ধর তুই, আমি? যার কাছে এই মুখোশ আছে সেই সন্দেহের পাত্র, সেই যে লোকই হোক না কেন। তাহলে তুমি বা বাদ যাবে কেন? বেশি বাজে বকিসনি। বারে, তুমি যে রাজেন বাবুকে আগে চিনতে সে কথা তো গড়াই বলনি। তার মানে সত্য গোপন করেছো? আর আমার মুখস্থ ইচ্ছা করলে তুমিও ব্যবহার করতে পারো, হাতের কাছেই থাকে। শাট আপ, শাট আপ। রাজেন বাবুকে এ বেলা দেখে তবু অনেকটা ভালো লাগে। কেমন আছেন জিজ্ঞাসা করতে বললেন। দুপুরের দিকটা বেশ ভালো বোধ করছিলাম, যত সন্ধে আসছে ততই যেন কেমন আশ্বস্তি লাগছে। ফেলুদা তিনকড়ি বাবুর দেওয়া প্যাকেটটা রাজেন বাবুকে দিল। সেটা খুলে তার থেকে একটা চমৎকার বুদ্ধের মাথা বের হলো। সেটা দেখে রাজেন বাবুর চোখ ছলছল করে এলো। ধরা গলায় বললেন। খাসা জিনিস, খাসা জিনিস। ফেলুদা বলল, পুলিশ থেকে লোক এসছিল? আর বলো না, এসে 32 রকম জেরা করলে। কদ্দূর কি হদিস পাবে জানি না, তবে আজ থেকে বাড়িটা ওয়াচ করার জন্য লোক থাকবে, সেই যা নিশ্চিন্তি। সত্যি বলতে কি, তোমরা হয়তো না এলেও চলতো। স্যানাটোরিয়ামে বড্ড গোলমাল। এখানে হয়তো চুপচাপ আপনার কেসটা নিয়ে একটু ভাবতে পারবো। হা হা। আর তাছাড়া আমার চাকরটা খুব ভালো রান্না করে। আজ মুরগির মাংস রাঁধতে বলেছি, স্যানাটোরিয়ামে অমনটি খেতে পাবে না। রাজেন বাবু আমাদের ঘরটা দেখিয়ে দিয়ে নিজের ঘরে চলে গেলেন। ফেলুদা শটান খাটের উপর শুয়ে পড়ে একটা সিগারেট ধরিয়ে কড়ি কাঠের দিকে তাক করে পরপর 5টা ধোয়ার রিং ছাড়ল। তারপর আধবোজা চোখে বেশ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ফণিমিত্তির কাল সত্যিই রুগী দেখতে গিয়েছিলেন? কাট রোডে একজন ধনী পাঞ্জাবি ব্যবসায়ীর বাড়ি। আমি খোঁজ নিয়েছি, 11:30 থেকে 12:30 অব্দি ওখানে ছিলেন। তাহলে ফণি মিত্তির অপরাধী নন? ফেলুদা আমার কথার জবাব না দিয়ে বলল, প্রবীর মজুমদার 16 বছর ইংল্যান্ডে থেকে বাংলা পাই ভুলেই গেছে। তাহলে ওই চিঠি ওর পক্ষে লেখা সম্ভব নয়। আর ওর টাকার কোনো অভাবই নেই। তাছাড়া দার্জিলিংয়ে এসে লেবংয়ে ঘোড় দৌড়ের বাজিতে উনি অনেক টাকা করেছেন। আমি দম আটকে বসে রইলাম। ফেলুদার আরো কিছু বলার আছে সেটা বুঝতে পারছিলাম। আধ খাওয়া জ্বলন্ত সিগারেটটা ক্যারামের গুটি মারার মতো করে প্রায় 10 হাত দূরের জানলা দিয়ে বাইরে ফেলে দিয়ে ফেলুদা বলল, আজ চা বাগানের গিলমোহর সাহ দার্জিলিং এসেছে। প্ল্যান্টার্স ক্লাবে গিয়ে ওর সঙ্গে দেখা করেছিলাম। লামার প্রাসাদের আসল ঘন্টা একটাই আছে, আর সেটা গিলমোহরের কাছে। রাজেন বাবুরটা নকল। অবনী ঘোষাল সেটা জানে। তাহলে রাজেন বাবুর ঘন্টা তেমন মূল্যবান নয়? না। আর অবনী ঘোষাল কাল রাতে একটা পার্টিতে প্রবীর মজুমদারের সঙ্গে রাত 9টা থেকে ভোর 3টে অবধি মাদলামি করেছে। ও, আর মুখোশ পরা লোকটা এসেছিল 12টার কিছু পরেই। হ্যাঁ। আমার বুকের ভেতরটা কেমন খালি খালি লাগছিল। বললাম, তাহলে? ফেলুদা কিছু না বলে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে কাঠ থেকে উঠে পড়ল। ওর ভুরু দুটো যে এতটা কুঁচকোতে পারে তা আমার জানাই ছিল না। কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে থেকে কি যেন ভেবে ফেলুদা বৈঠকখানার দিকে চলে গেল। যাবার সময় বলল, একটু একা থাকতে চাই, ডিস্টার্ব করিস না। কি আর করি। এবার ওর জায়গায় আমি বিছানায় শুলাম। সন্ধে হয়ে আসছে। ঘরের বাতিটা আর জ্বালতে ইচ্ছা করলো না। খোলা জানলা দিয়ে অবজারভেটরি হিলের দিকটায় অন্যান্য বাড়ির আলো দেখতে পাচ্ছিলাম। বিকেলে ম্যাল থেকে একটা গোলমালের শব্দ পাওয়া যায়। এখন সেটা মিলিয়ে আসছে। একটা ঘোড়ার খুঁড়ের আওয়াজ পেলাম। দূরে থেকে কাছে এসে আবার মিলিয়ে গেল। সময় চলে যাচ্ছে। জানলা দিয়ে শহরের আলো কেমন যেন ঝাপসা হয়ে আসছে। বোধহয় কুয়াশা হচ্ছে। ঘরের ভিতরটা এখনো আরো অন্ধকার।
একটা ঘুম ঘুম ভাব আসছে মনে হলো। চোখের পাতা দুটো কাছাকাছি এসে গেছে। এমন সময় মনে হলো কে যেন ঘরে ঢুকছে। মনে হতেই এমন ভয় হলো যে দিক থেকে লোকটা আসছে সেদিকে না তাকিয়ে আমি জোর করে নিঃশ্বাস বন্ধ করে জান্নার দিকে তাকিয়ে রইলাম। কিন্তু লোকটা যে আমার দিকে আসছে আর আমার সামনে এসে দাঁড়ালো যে! জানলার বাইরের শহরের দৃশ্যটা ঢেকে দিয়ে একটা অন্ধকার কি যেন এসে আমার সামনে দাঁড়িয়েছে। তারপর সেই অন্ধকার জিনিসটা নিচু হয়ে আমার দিকে এগিয়ে এলো। এইবার তার মুখটা আমার মুখের সামনে, আর সেই মুখে একটা মুখোশ। আমি যেই চিৎকার করতে যাব অমনি অন্ধকার শরীরটায় একটা হাত উঠে গিয়ে মুখোশটা খুলতেই দেখি ফেলুদা। কি রে, ঘুমিয়ে পড়েছিলি নাকি? ও ফেলুদা, তুমি? তা আমি না তো কে? তুই কি ভেবেছিলি? ফেলুদা ব্যাপারটা বুঝে একটা অট্টহাস্য করতে গিয়ে হঠাৎ থেমে গম্ভীর হয়ে গেল, আর পরের খাটের পাশটায় বলল, রাজেন বাবুর মুখোশগুলো সব কটা পরে দেখছিলাম, তুই এইটা একবার পরতো। ফেলুদা আমাকে মুখোশটা পরিয়ে দিল। অস্বাভাবিক কিছু লাগছে কি? ওই না তো, আমার পক্ষে একটু বড়, এই যা। আর কিচ্ছু না, ভালো করে ভেবে দেখ তো। একটু একটু যেন গন্ধ। কিসের গন্ধ? চুরুট। ফেলুদা মুখোশটা খুঁয়ে নিয়ে বলল, এক্স্যাক্টলি। আমার বুকের ভিতরটা আবার ঢিপ ঢিপ করছিল। মুখ দিয়ে বেরিয়ে গেল, 3 কোটি বাবু। ফেলুদা দীর্ঘশ্বাস ফেলে বলল, সুযোগের দিক দিয়ে সবচেয়ে বেশি ছিল এরই। বাংলা উপন্যাস, খবরের কাগজ, ব্লেড, আঠা, কোনোটারই অভাব নেই। আর তুই লক্ষ্য করেছিলি নিশ্চয়ই যে স্টেশনে আজ যেন একটু খোঁড়াচ্ছিলেন। সেটা বোধহয় কাল জানলার বাইরে লাফিয়ে পড়ার দরুন। কিন্তু আসল যেটা রহস্য সেটা হলো, কারণটা কি? রাজেন বাবুকে তো মনে হয় রীতিমতো সমীহ করতেন ভদ্রলোক। তাহলে কি কারণে, কি উদ্দেশ্যে নিয়ে তিনি এই চিঠি লিখেছিলেন? এটার উত্তর বোধহয় আর জানা যাবে না কোনোদিনই, কোনো দিনও না। রাত্রে কোনো দুর্ঘটনা ঘটেনি। সকালে খাবার ঘরে বসে রাজেন বাবুর সঙ্গে চা খাচ্ছি, এমন সময় নেপালি চাকরটা একটা চিঠি নিয়ে এলো। আবার সেই নীল কাগজ, আর খামের ওপর দার্জিলিং পোস্টমার্ক। রাজেন বাবু ফ্যাকাশে মুখ করে কাঁপতে কাঁপতে চিঠির ভাঁজ খুলে ফেলুদাকে দিয়ে বললেন, তুমিই পড়ো, আমার আর সাহস হচ্ছে না। ফেলুদা চিঠিটা নিয়ে জোরে জোরে পড়ল। তাতে লেখা আছে, প্রিয় রাজু, কলকাতার জ্ঞানেশের কাছ থেকে তোমার ঘরের খবর পেয়ে যখন তোমায় চিঠি লিখি তখনও জানতাম না আসলে তুমি কে। তোমার বাড়িতে এসে তোমার ছেলে বয়সের ছবিখানা দেখে চিনেছি তুমি সেই 50 বছর আগের বাঁকুড়া মিশনারি স্কুলের আমারই সহপাঠী রাজু। এতকাল পরেও যে পুরনো আক্রোশ জাগিয়ে উঠতে পারে সেটা আমার জানা ছিল না। অন্যায়ভাবে ল্যাং মেরে তুমি যে শুধু আমায় 100 ইয়ার্ডসের নিশ্চিত পুরস্কার ও রেকর্ড থেকে বঞ্চিত করেছিলে তাই নয়, আমাকে রীতিমতো জখমও করেছিলে। বাবা বদলি হলেন তখনই, তাই তোমার সঙ্গে বোঝাপড়াও হয়নি। আর তুমিও আমার মন আর শরীরের কষ্টের কথা জানতে পারোনি। 3 মাস পায়ে প্লাস্টার লাগিয়ে হাসপাতালে পড়েছিলাম। এখানে এসে তোমার জীবনের শান্তিময় পরিপূর্ণতার ছবি আমাকে অশান্ত করেছিল। তাই তোমার মনে খানিকটা সাময়িক উদ্বেগের সঞ্চার করে তোমার সেই প্রাচীন অপরাধের শাস্তি দিলাম। শুভেচ্ছা নিও, ইতু তিনু শীতিন করি মুখোপাধ্যায়। শুনলেন আজকের গল্প ফেলুদার গোয়েন্দাগিরি। আবার কিছুদিন পর ফিরে আসবো নতুন কোনো একটা গল্প নিয়ে। ধন্যবাদ।